একটা ঘর, আগাছার মধ্য দিয়ে আহমাদ মুসারা তখন যাচ্ছে। গাছগুলো 1 ফুট 1.5 ফুটের বড় নয়, কিন্তু ঘন হওয়া এবং ক্রলিং করা অবস্থার কারণে চারদিকের কিছুই দেখা যাচ্ছে না। ওরা রাস্তা বাদ দিয়ে অন্যভাবেও তো আসতে পারে। আহমাদ মুসা উঠে দাঁড়ালো। সোজা উত্তরে কারাগারের সম্মুখ এবং সামনের রাস্তার দিকেই তার দৃষ্টি গেল প্রথম। আহমাদ মুসা দাঁড়াবার পর মুহূর্তেই বাঁ দিক থেকে একটা কণ্ঠের চিৎকার ভেসে এলো, হাতের স্টেনগান ফেলে দিয়ে হাত তুলে দাঁড়াও, না হলে তোমার মাথার খুলি উড়ে যাবে এক্ষুনি। কিছুটা অসতর্কভাবেই আহমাদ মুসা উঠে দাঁড়িয়েছিল। তার স্টেনগানটা তার ডান হাতে ঝুলছে, আর আক্রমণটা এসেছে সামনে থেকে নয়, একদম পাশ থেকে। ওদের উদ্যত রিভলভার বা স্টেনগানের মুখে তার অপ্রস্তুত স্টেনগানকে টার্গেট পর্যন্ত তুলে নিয়ে সফল হওয়া স্বাভাবিক। আহমাদ মুসা দ্রুত ভাবছিল বিকল্প নিয়ে। ঠিক এ সময় আহমাদ মুসা তার পেছন থেকে প্রায় একই সাথে 2টি গুলির শব্দ শুনল। বুঝল এগুলি হাজি আবদুল্লাহর। আহমাদ মুসা উঠে দাঁড়াবার সময় একটু সামনে এগিয়ে উঠে দাঁড়িয়েছিল, তার ফলেই হাজি আবদুল্লাহ পেছনে পড়েছিল। সে স্টেনগান উঁচিয়ে ধরে তাকালো বাঁদিকে, দেখল বাঁদিকে রাস্তার ওপারে পাশাপাশি দাঁড়ানো 2 জন যুবক টলতে টলতে পড়ে যাচ্ছে। সে বসে পড়ল। হাজি আবদুল্লাহ উঠে দাঁড়াচ্ছিল তখনই। আহমাদ মুসা বলল, বসুন জনাব, ওদের আরেকজন আছে। বসে পড়ল হাজি আবদুল্লাহ। ধন্যবাদ, কনগ্রাচুলেশনস জনাব, আপনি ঠিক সময়ে গুলি করেছেন, বলল আহমাদ মুসা হাজি আবদুল্লাহকে। ধন্যবাদের কিছু নেই আহমাদ মুসা, আমি টেনশনমুক্ত অবস্থায় ধীরে সুস্থে মেপে ঝুঁকে গুলি করার সুযোগ পেয়েছি। এমনভাবে সফল হতে যে কেউ পারে। হাজি আবদুল্লাহ বলল, আপনি লুকোচ্ছেন জনাব। কে বলল টেনশন ছিল না? আপনার গুলি ব্যর্থ হলে ওদের পর মুহূর্তের পাল্টা গুলি আমাকে, আপনাকে কাউকে রেহাই দিত না। আপনার হাত অভ্যস্ত ও নিখুঁত। আপনি লুকোলেও আপনার এক অতীত আছে, আমাকে সাহায্য করা এবং এই অভিযানে আপনার সামিল হওয়া থেকেই আমি এটা বুঝেছি। আহমাদ মুসা কথাগুলো বলছিল রাস্তার ওপারে, তার অপলক চোখ নিবদ্ধ রেখে। হাজি আবদুল্লাহ আহমাদ মুসার কথার কোনো জবাব না দিয়ে আহমাদ মুসা দৃষ্টি অনুসরণ করে রাস্তার ওপারে তাকিয়ে বলল, ওদের সাথে আরও কেউ থাকলে সে সঙ্গে সঙ্গেই জবাব দেবার কথা। সে এদের সাথে নাও থাকতে পারে, কিন্তু কোথাও থাকার কথা, বলে আহমাদ মুসা আবার মাথা উপরে তুলল। হাজি আবদুল্লাহ উত্তরে রাস্তা বরাবর কারাগারের সামনে চোখ পড়তে আহমাদ মুসা দেখতে পেল একজন বিশাল বপু লোক লাঠি হাতে দৌড়ে কারাগারের ভেতরে ঢুকে গেল। হাজি আবদুল্লাহ দেখতে পেয়েছে ব্যাপারটা এবং সেই প্রথম কথা বলে উঠল, ওই তো সে পালাচ্ছে। হ্যাঁ জনাব, ইনি সম্ভবত এদের এক নেতা, স্বামীজি, বলে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। বলল, আসুন, দৌড় দিতে হবে। সে গঙ্গারামের ক্ষতি করতে পারে যদি গঙ্গারাম এখনও বেঁচে থাকে। ছুটল আহমাদ মুসা কারাগার লক্ষ্যে। দুজনেই ছুটছে। কারাগারের সামনে পৌঁছে তার স্টেনগান থেকে গুলিবর্ষণ শুরু করল আহমাদ মুসা। গুলি করতে করতেই ঢুকল কারাগারে। আহমাদ মুসার পেছনে পেছনে ছুটছে হাজি আবদুল্লাহ। আমরা এভাবে গুলির দেয়াল সৃষ্টি করে তাকে জানাল দিলে তাতেই তার পালানোর সুবিধা হয়ে যাবে না, বলল হাজি আবদুল্লাহ আহমাদ মুসাকে লক্ষ্য করে। ও এমনিতেই পালাবার চেষ্টা করবে, তার মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় যাতে করে সে গঙ্গারামের ক্ষতি করার সুযোগটাও না পায়। আহমাদ মুসা বলল। পুরাতত্ত্ব বিভাগের ঝুলানো আলোকোজ্জ্বল কয়েকটি সাইনবোর্ড দেখে সামনে গেল আহমাদ মুসা। সামনে পেল অন্ধকার করিডোর। সামনে এগোবে না কোন দিকে যাবে ভাবছিল সে। তার পাশে এসে দাঁড়ালো হাজি আবদুল্লাহ। সে বলে উঠল, বেভান, তুমি তাকিয়ে দেখো, করিডোরের শেষ প্রান্তের অন্ধকার কিন্তু ফিকে। মনে হচ্ছে ডান দিক থেকে একটা হালকা আলোর রেশ অন্ধকারের উপর এসে পড়েছে। ঠিক বলেছেন জনাব, বলে সেদিকে ছুটল আহমাদ মুসা। ওই প্রান্তে আহমাদ মুসারা দেখল করিডোরটি ওখানে ডান দিকে বাঁক নেবার পর কিছুটা এগিয়ে আবার ডান দিকে বাঁক নিয়েছে। বাঁকের ওদিক থেকে উজ্জ্বল আলো বেরিয়ে এসেছে। সে আলোয় দেয়ালে প্রতিবিম্বিত হয়ে পেছনের অন্ধকার করিডোরের উপরে পড়েছে।
করিডোর ধরে আলোর দিকে চলল আহমাদ মুসারা। আলোর উৎস করিডোরটা দীর্ঘ, মাঝ বরাবর জায়গায় আলো জ্বলছে। আলোর নিচে পৌঁছতেই আহমাদ মুসার চোখে পড়ে গেল একটা সিঁড়ি হাতের বাঁয়ে, মানে পূর্ব দিকে নেমে গেছে। সে আন্দাজ করল তারা ঘুরে ঘুরে আবার কারাগারের প্রশাসনিক অংশের মাঝামাঝি জায়গায় এসেই দাঁড়িয়েছে। আহমাদ মুসা সিঁড়ি দিয়ে নিচে নামার সিদ্ধান্ত নিল। ভাবল সিঁড়ি নিশ্চয় আন্ডার ফ্লোরে গেছে। স্বামীজি পালিয়ে সেখানে আশ্রয় নিতে পারে, অথবা আরও কোনো রহস্য বা পথের সন্ধান সেখানে পাওয়া যেতে পারে। আহমাদ মুসা তখন পা বাড়িয়েছে সিঁড়িতে নামার জন্যে। হঠাৎ ক্ষীণ চিৎকারের আওয়াজ এলো সামনের করিডোরের খুব নিকটের কোথা থেকে। সে থমকে দাঁড়াল, ছুটল আবার শব্দলক্ষ্যে। হাজি আবদুল্লাহ। সামনে কিছুটা এগিয়ে হাতের ডান পাশে পেল আবছা অন্ধকার একটা করিডোর। নিচে আলো দেখা যাচ্ছে। সেই আলোরই কিছুটা এসে পড়েছে সিঁড়িতে। চিৎকার আসছে নিচের কোনো এক স্থান থেকে। আহমাদ মুসারা নিচে নেমে গিয়ে শব্দলক্ষ্যে এগোল। একটা ঘরে বাধা অবস্থায় পেল গঙ্গারামকে। আহমাদ মুসা তার হাত পায়ের বাঁধন কেটে তাকে তুলে জড়িয়ে ধরল। বলল, তুমি ঠিক আছো গঙ্গারাম? ঠিক আছি স্যার, কিন্তু ওরা মানুষ নয় বলে কেঁদে উঠল গঙ্গারাম। গঙ্গারাম, ওরা শাস্তি পেয়েছে। বাইরে ওরা 10 জন মরেছে। শুধু খুঁজে পাচ্ছি না স্বামীজিকে। সে তো এদিকেই পালিয়ে এসেছে। ওই স্বামীজি তো সব স্যার। সে আমাকে ইলেকট্রিক শক দিয়েছে, তরবারির আগা দিয়ে আমার বুকে ত্রিশূল এঁকেছে। খুনি কাপালিক সে, বলল গঙ্গারাম আর্তকণ্ঠে। কিন্তু সে কোথায় গেল? আহমাদ মুসা বলল, স্যার, ওদের আলাপে শুনেছি কাছে কোথাও সিঁড়িপথ আছে এই পাহাড় থেকে বের হবার, বলল গঙ্গারাম। তাহলে আমরা আসার পথে যে সিঁড়ি দেখলাম সেটা কি? ওই সিঁড়িটা পূর্ব দিকে নেমে গেছে, আহমাদ মুসা বলল। ওটাই হবে আহমাদ মুসা। আমি তো পেছনে ছিলাম। আমি আসার সময় সিঁড়িপথ বন্ধ হতে দেখে এসেছি, বলল হাজি আবদুল্লাহ। ওদিকটা তো তাহলে দেখতে হয়, আহমাদ মুসা বলল। কোনো লাভ হবে না আহমাদ মুসা। যে জোরে সে দৌড় দিয়েছে তাতে এতক্ষণে পগার পার। আমি সুড়ঙ্গটা দেখেছি। সেটা পাহাড়ের পূর্বমুখী খাড়িতে গিয়ে শেষ হয়েছে। ওখান থেকে মোটর বোটে চড়ে 1 মিনিটের মধ্যে দ্বীপ থেকে বের হওয়া যায়। সুতরাং কণ্ঠশ্রম না করে এসো, তোমাকে একটা ভালো কাহিনী শোনাব, বলল হাজি আবদুল্লাহ। কাহিনী এই সময়? একটা কৌতুক মিশ্রিত হাসি ফুটে উঠল আহমাদ মুসার মুখে। কাহিনী মানে রূপকথা নয়, জীবন্ত এক ইতিহাস, বলল হাজি আবদুল্লাহ। আহমাদ মুসা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো হাজি আবদুল্লাহর দিকে। হাজি আবদুল্লাহ আহমাদ মুসাকে হাত ধরে নিয়ে গেল ঘরের একমাত্র দরজাটির সামনে। ঘরের দরজা লোহার মোটা শিকের তৈরি, কিন্তু চৌকাঠ শাল কাঠের। পাশের চৌকাঠের একটা জায়গা হাজি আবদুল্লাহ হাত দিয়ে পরিষ্কার করল। তারপর ছুরি বের করে তার ফলা দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে একটা কিছু বের করল। সামান্য একটু দূরে দাঁড়িয়ে বলল, এসো আহমাদ মুসা, পড়ো। আহমাদ মুসা চৌকাঠটির মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তাকালো হাজি আবদুল্লাহর দেখানো স্থানটার দিকে। আরবি বর্ণমালা নজরে পড়ল তার। পড়ল সে শের খান, একজন লোকের নাম। দেখলাম সম্ভবত কোনো বন্দী ছিলেন শের খান। হাজি আবদুল্লাহকে লক্ষ্য করে বলল আহমাদ মুসা, হ্যাঁ বন্দী। শুধু বন্দী নয়, একজন বীর বন্দী। শুধু একজন বীর বন্দী নয়, একজন শহীদ বীর বন্দী। তার ফাঁসির পূর্ব পর্যন্ত এই ঘরেই বন্দী ছিলেন তিনি। শুনেছি তিনি বহু কষ্টে এক টুকরো কাঁচ জোগাড় করে সেই কাঁচ দিয়ে খোদাই করে তার নামটাকে কাঠের গায়ে লিখে রাখার চেষ্টা করেছে। সে হয়তো জানত তার নামে ভারতে কোনো মনুমেন্ট হবে না, কেউ স্মরণও করবে না তার কথা। আমার আনন্দ যে তার নামটা তোমাকে আমি দেখাতে পারলাম। থেমে গেল হাজি আবদুল্লাহ। কান্নাই বন্ধ হয়ে গেল তার কথা। তার দুগণ্ড বেয়ে নেমে এলো অশ্রুর ধারা। গম্ভীর হয়ে উঠেছে আহমাদ মুসাও। সে তার এক হাত হাজি আবদুল্লাহর কাঁধে আস্তে আস্তে রেখে বলল, সরি জনাব, আমিও তাকে চিনি না, তার নাম জানি না। চোখ মুছে হাজি আবদুল্লাহ বলল, তোমার জানার কথা নয়।
ব্রিটিশ ঐতিহাসিকরা ভারতের ব্রিটিশ শাসনকর্তা লর্ড মেয়োকে হত্যাকারী এত বড় ক্রিমিনাল শের খানের নাম ঘৃণা ভরেই লেখেনি। পরে ভারতের ইতিহাস তাকে স্মরণ করেনি, কারণ সে মুসলিম ছিল। আর পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিকদের চোখে এমনকি কাছের অনেক বড় জিনিসও পড়ে না। আন্দামানের শের খান তাদের চোখে পড়বে কেমন করে? ভারতের ব্রিটিশ শাসক লর্ড মেয়ো কি আন্দামানে নিহত হন? জিজ্ঞাসা করল আহমদ মুসা। হ্যাঁ, আন্দামানে মাউন্ট হ্যারিয়েট দ্বীপে তিনি নিহত হন। ওখানে ইয়াবু পর্বত থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য চোখে পড়ে। আন্দামান সফরে আসা লর্ড মেয়ো সূর্যাস্ত দেখার জন্য ইয়াবু পর্বতে গিয়েছিলেন। তার ফেরার পথে হ্যারিয়েট দ্বীপেরই উপকূলে তিনি নিহত হন, বলল হাজি আবদুল্লাহ। শের খান কে ছিলেন? প্রশ্ন আহমদ মুসার। তিনি ছিলেন পেশোয়ারের বাসিন্দা। ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক সৈনিক ছিলেন তিনি। বিচারে এ আন্দামানে তার দ্বীপান্তর হয়, বলল হাজি আবদুল্লাহ। এত বড় শাস্তির পরও তিনি এই কাজ করেন। তার সাথে আর কতজনের শাস্তি হয়? তার সাথে আর কেউ ছিল না। লর্ড মেয়োকে হত্যার কাজ তিনি একাই করেন। একা? একা কেন? তোমার এই কেন এর উত্তর তুমি শের খানের মুখ থেকেই শোনো। শের খান বীরদর্পে বিচারককে জানান, 1867 থেকে আমার সংকল্প ছিল যে কোনো ইংরেজি উচ্চপদস্থ কর্মকর্তাকে আমি হত্যা করব। সেই উদ্দেশ্যে কয়েক বছর এই ছুরিখানা আমি তৈরি করে রেখেছিলাম। 8ই ফেব্রুয়ারি 1872 খ্রিস্টাব্দ যখন লর্ড মেয়ো আন্দামানে এলেন, আমি ছুরি ধার দিয়ে নিলাম। সারাদিন রস দ্বীপে, যেখানে লর্ড মেয়ো অবস্থান করছিলেন, যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অনুমতি পাইনি। সন্ধ্যা পর্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু তকদির লর্ড মেয়োকে আমার বাড়িতেই নিয়ে এলো। আমি তার সঙ্গে পাহাড়ের উপরে গিয়েছিলাম, তার সঙ্গেই ফিরে এসেছিলাম, কিন্তু সুযোগ পাইনি। তীরে ফিরে গাড়ির আড়ালে লুকিয়েছিলাম। এখানে আমার মনের স্বাদ পূর্ণ হয়। শের খান তার এই বক্তব্যে কোনো মিথ্যা বলার চেষ্টা করেননি, একটা কথাও লুকোননি। ব্রিটিশদের কোনো কষ্ট হয়নি তাকে ফাঁসির আদেশ শোনাতে, বলল আহমদ মুসা। ব্রিটিশদের ফাঁসি শের খানকে সামান্য ভীতি করতে পারেনি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, ভাই সকল, আমি তোমাদের শত্রুকে শেষ করেছি। তোমরা সাক্ষী থাকো যে আমি মুসলমান। তারপর তিনি কালেমা তাইয়েবা পড়েছিলেন। কালেমা পড়া অবস্থায় তার ফাঁসি কার্যকর করা হয়। অশ্রু ভেজা কণ্ঠে বলল হাজি আবদুল্লাহ। আহমদ মুসা অভিভূত হয়ে পড়েছিল। বলল, কোথায় তার ফাঁসি হয়? এই জেলখানা থেকে আরও উপরে পাহাড়ের মাথায়। সেখানে তার জন্য একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। আজ তো সময় নেই, আরেকদিন তোমাকে দেখাবো ঐতিহাসিক ওই জায়গাটা। আরও ঐতিহাসিক জায়গা আছে এখানে, আহমদ মুসা, বলল হাজি আবদুল্লাহ। ধন্যবাদ জনাব, বলে আহমদ মুসা তাকালো গঙ্গারামের দিকে। বলল, তোমার এখন কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। তাহলে বলো, তুমি তো অনেকটা সময় ওদের হাতে ছিলে, গুরুত্বপূর্ণ কিছু তুমি জানতে পেরেছ কিনা? স্যার, ওরা ধরে নিয়েছিল আমি এখান থেকে জীবিত বেরিয়ে যেতে পারবো না, তাই সব আলোচনায় তারা আমার সামনে করত। স্যার, প্রথম দিকে আমার মনে হয়েছিল যাকে ওরা স্বামীজি বলে সেই স্বামী শঙ্করাচার্য শিরোমণিই বোধ হয় হবে সব, তার আদেশেই সব কিছু হয়, তিনিই হয়তো ওদের নেতা। কিন্তু পরে বুঝতে পারি আসল নেতা তিনি নন, তিনি সামান্য আদেশ পালনকারী মাত্র। এদের দলের শীর্ষ নেতা আন্দামান সরকারের কেউ, আর সব কিছুর অ্যাডভাইজার একজন আছেন যিনি ভারতের লোক নয়। কোথাকার জানতে পারেনি, তবে নাম শুনেছি ক্রিস্টোফার কোলম্যান কোহেন। ওকে ওরা TC বা CCC বলে ডাকে। নাম শুনে চমকে উঠল আহমদ মুসা। বলল, কি নাম বললে? TC? ক্রিস্টোফার কোলম্যান কোহেন? ঠিক শুনেছ নাম? জি স্যার। তাকে চেনেন নাকি আপনি? নাম শুনতে ভুল হবার কথা নয় স্যার, তিনি এখানে এসেছিলেন। এখানে? এই জেলখানায়? জিজ্ঞাসা আহমদ মুসার। তার চোখে মুখে বিস্ময়। তুমি তাকে চেনো নাকি আহমদ মুসা? বলল হাজি আবদুল্লাহ। হ্যাঁ, চিনি। তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
মোসাদের সবচেয়ে সফল একজন মিশন কন্ট্রোলার। মোসাদের সবচেয়ে বেশি সংখ্যক গোয়েন্দা অভিযান বা গোয়েন্দা প্রকল্পের তিনি পরিচালকও ছিলেন। তাই হবে স্যার, তিনি অত্যন্ত চালাক। তিনি আমার সামনে কোনো আলাপে রাজি হননি। কথা বলার জন্য স্বামীজিকে তিনি ঘরের বাইরে নিয়ে যান। হাজি আবদুল্লাহ চোখমুখ বিস্ময়ে ভরে উঠেছিল। গঙ্গারাম থামতে হাজি আবদুল্লাহ বলে উঠল, ভারতের গোয়েন্দা বিভাগের সাথে মোসাদের যোগ সাজস আমার কাছে বিস্ময়ের নয়। আন্দামানে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের লোক আসা আমার কাছে নতুন ঘটনাও নয়। কিন্তু আমি বিস্মিত হচ্ছি, স্বামী শঙ্করাচার্য শিরোমণি এবং সোমনাথ শম্ভুজিদের সংযোগ কি করে হলো মোসাদের সাথে? আহমদ মুসা বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল হাজি আবদুল্লার দিকে। বলল, আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে আছে, কিন্তু তার আগে বলুন, ভারতীয় গোয়েন্দা বিভাগের সাথে মোসাদের যোগ সাজসের কথা এবং আন্দামানে মোসাদ এর আসার কথা আপনি জানলেন কি করে? হাসল হাজি আবদুল্লাহ। বলল, কথাটা বলেই কিন্তু আমার মনে হয়েছে আমার এ কথা তোমার নজর এড়াবে না। বলে একটু গম্ভীর হলো হাজি আবদুল্লাহ। বলল, ভারতীয় গোয়েন্দা বিভাগে আমি দীর্ঘদিন চাকুরি করেছি। আন্দামানের গোয়েন্দা প্রধানের দায়িত্বও আমি পাই। এই পদ থেকে আমাকে আগাম রিটায়ার করে দেওয়া হয় এবং সেটা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরামর্শে। মোসাদের একটা টিম এসেছিল আন্দামানে। ডেমোগ্রাফিক একটা গোপন রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা আমার অধীনে কাজ করতে অস্বীকৃতি জানায়। এর কিছুদিন পরেই আমাকে রিটায়ার করে দেওয়া হয়। আমার রিটায়ারের পরে মোসাদের মিশনটি এখানে আসে। এটা 20 বছর আগের কথা। ধন্যবাদ জনাব। আপনার অতীতে এমন ধরনের কিছু কথা থাকবে তা আমি ধারণা করেছিলাম, তবে আপনার অভিনয় খুব সুন্দর হয়েছে। একই সাথে দুহাতে দুজনকে টার্গেট করে সফল হওয়ার ঘটনায় কিন্তু আপনি নিজেকে লুকাতে পারেননি। একটু থামল আহমদ মুসা, থেমে আবার বলে উঠল, জনাব, আপনার জিজ্ঞাসার জবাব আপনি নিজেই দিয়েছেন। মোসাদ আন্দামানে ডেমোগ্রাফিক অনুসন্ধান চালিয়ে যে সিদ্ধান্তে পৌঁছেছিল, সম্ভবত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে স্বামী শঙ্করাচার্য শিরোমণিরা। অতএব মোসাদের লোকেরা তাদের কাছে আসবে না কেন? হতে পারে মোসাদের সুপারিশ বা সিদ্ধান্ত ভারত সরকার বাস্তবায়নে রাজি হয়নি এবং অন্য কোনো সংস্থা সংগঠনের বাস্তবায়নে এগিয়ে এসেছে। মোসাদ হয়তো এদেরই সাহায্যে এগিয়ে এসেছে। ধন্যবাদ আহমদ মুসা, তুমি ঠিকই বলেছ, কিন্তু স্বামী শঙ্করাচার্যদের কাজটি একেবারেই বেসরকারি। গঙ্গারাম কিন্তু বলেছে যে আন্দামানে শঙ্করাচার্যের সংস্থার নেতৃত্বে আছে আন্দামান সরকারেরই কেউ, বলল হাজি আবদুল্লাহ। আন্দামান সরকারের কোনো লোক শঙ্করাচার্যের সংস্থার নেতৃত্ব দেওয়ার পরও এটা বেসরকারি কোনো গোপন সংস্থা হতে পারে, কারণ আন্দামান সরকারের উক্ত লোকটি সরকারের অজান্তে ব্যক্তিগতভাবে শঙ্করাচার্যের সংস্থার সাথে জড়িত থাকতে পারে। আহমদ মুসা বলল, হ্যাঁ, এটাও হতে পারে আহমদ মুসা, বলল হাজি আবদুল্লাহ। আহমদ মুসা মুখ ফিরালো গঙ্গারামের দিকে। বলল, তুমি কি করে বুঝলে যে স্বামী শঙ্করাচার্যের দলের নেতা আন্দামান সরকারের কেউ? স্বামীজির কিছু টেলিফোন টক থেকে আমার এটা মনে হয়েছে, বলল গঙ্গারাম। কি কথা শুনেছিলে? নির্যাতনের ফলে একবার আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান ফেরে তখন দেখলাম স্বামীজি ঘরে প্রবেশ করছেন। দেবানন্দ ও নটবর আগে থেকেই ঘরে হাজির ছিল। স্বামীজি প্রবেশ করার পরেই তার মোবাইল বেজে উঠল। টেলিফোন ধরেই তিনি একেবারে জড়সড় হয়ে গেলেন। গলার স্বর নিচে নেমে এলো। টেলিফোনে স্বামীজি কিছুই বলেননি, শুধু জি স্যার, ইয়েস স্যার ইত্যাদি করে আছেন। একবার শুধু বলেছিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, কথা আমরা বের করেই ছাড়ব। মোবাইলে কথা শেষ করে দেবানন্দকে লক্ষ্য করে তীব্র কণ্ঠে বলল, গভর্নর অফিস থেকে টেলিফোন এসেছিল, তুমি উত্তরে টেলিফোন করনি কেন? এখন আবার তাকে টেলিফোন করতে হলো? উত্তরে দেবানন্দ বলেছিল, আমি মিসড কল পেয়েছিলাম। তারপর আধা ঘন্টা চেষ্টা করে আমি লাইন পাইনি, ব্যস্ত ছিল তার টেলিফোন। দেবানন্দ থামলে স্বামীজি বলল, শোনো, বস বলেছেন আগামী 2 দিনের মধ্যে সেই লোক এবং আহমদ আলমগীরের মা বোনকে পাকড়াও করতেই হবে। কোনো অজুহাত তিনি শুনবেন না। এই কথাবার্তা থেকে আমার নিশ্চিত মনে হয়েছে এদের নেতা
গভর্নর অফিসের সরকারি কেউ। থামল গঙ্গারাম। গভর্নর অফিসে অনেক জাঁদরের লোক রয়েছেন, তাদের মধ্যে কেউ একজন হতেই পারে, বলল হাজি আবদুল্লাহ। গভর্নর হাউজের সে বস সম্পর্কে বোধ হয় আর কিছুই শোনি, বলল আহমদ মুসা। না স্যার, প্রসঙ্গটা এই একবারই উঠেছিল, গঙ্গারাম বলল। এবার বলো আহমদ আলমগীর সম্পর্কে তারা কি আলোচনা করেছে, বলল আহমদ মুসা। আহমদ আলমগীরের নাম ওদের মুখ থেকে শুনিনি, তাদের কথা থেকে শুনেছি। একজন বড় শয়তানকে রস দ্বীপে ওরা আটকে রেখেছে। বড় শয়তান যে আহমদ আলমগীর কি করে তা বুঝলে, বলল হাজি আবদুল্লাহ। শুনেই আমার মনে হয়েছে তার উপর আহমদ আলমগীরের মা বোনের কথাও তাদের আলোচনায় আসে। আমার সন্দেহ নেই আহমদ আলমগীরকে ওরা এখানে বন্দি করে রেখেছে, গঙ্গারাম বলল। ধন্যবাদ গঙ্গারাম, তোমার দেয়া দুটি তথ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বলল আহমদ মুসা। কথা শেষ করে আহমদ মুসা তাকালো হাজি আবদুল্লার দিকে, বলল, রসদ্বীপ তো সংরক্ষিত এলাকা, ওখানে কি করে আহমদ আলমগীরকে রাখল? গঙ্গারামের এই তথ্য তার আগের দেয়া তথ্যকে সত্য প্রমাণিত করছে। সরকারের শক্তিধর কেউ যদি সন্ত্রাসী দলের সাথে থাকে, তাহলে এই সন্ত্রাসীরা রসদ্বীপ অবশ্যই ব্যবহার করতে পারে। সুতরাং দু তথ্যের একটি অপরটির সত্যায়ন করছে বলে আমি মনে করি, বলল হাজি আবদুল্লাহ। ঠিক জনাব, সন্ত্রাসী দলটির সাথে আন্দামান সরকারের উচ্চপদস্থদের সংশ্লিষ্টতা থাকলে আত্মগোপন করা কিংবা কাউকে গোপনে রাখার জন্যে রসদ্বীপই সবচেয়ে উপযুক্ত। কারণ কেউ এ দ্বীপে আসলে সরকারের অনুমতি নিয়ে আসবে। আহমদ আলমগীরকে কিডন্যাপ করে রাখার জন্যে এমন জায়গা বেছে নেবে, এটাই স্বাভাবিক। তাহলে আহমদ মুসা, আমরা নিশ্চিত হতে পারি যে আহমদ আলমগীরকে রসদ্বীপেই বন্দী করে রাখা হয়েছে, বলল হাজি আবদুল্লাহ। আমরা রসদ্বীপ অভিযানের আয়োজন করতে পারি। দ্বীপটি সম্পর্কে সবকিছুই আপনার জানার কথা, আহমদ মুসা হাজি আবদুল্লাহকে লক্ষ্য করে বলল। তবু দ্বীপের সরকারি ও গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের ব্রিটিশ যুগীয় লেআউট আরেকবার দেখতে হবে, বলল হাজি আবদুল্লাহ। কোথায় ওটা পাওয়া যাবে, জিজ্ঞাসা আহমদ মুসার। আন্দামান মিউজিয়ামের পুরাতত্ত্ব বিভাগে এবং গভর্নর অফিসে পাওয়া যাবে। জনাব, এটা আপনাকেই সংগ্রহ করতে হবে। অবশ্যই তা করব, কিন্তু কে সরকারের এই সন্ত্রাসী নেতা তা বের করতে পারলে এবং আন্দামানের গভর্নর ও দিল্লি সরকারকে বেনামিতে হলেও জানিয়ে দিতে পারলে বিরাট কাজ হবে, বলল হাজি আবদুল্লাহ। জি জনাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আহমদ আলমগীরকে উদ্ধার করা এবং সন্ত্রাসী দলটির গোড়ায় সরকারের কে আছে তা বের করা, এ দুটি আমাদের প্রধান কাজ এখন। তারপর সমস্যাটি কোন দিকে গড়ায় দেখতে হবে, আহমদ মুসা বলল। ধন্যবাদ আহমদ মুসা, আমরা মনে হয় কিছুটা এগোতে পেরেছি। অবশ্যই, তাহলে এখন চলতে পারি? গঙ্গারাম ক্লান্ত, ওর রেস্ট দরকার, আহমদ মুসা বলল। ঠিক, গঙ্গারাম ওঠো, চলি আমরা, বলল হাজি আবদুল্লাহ। আহমদ মুসা গঙ্গারামকে ধরে দাঁড় করাতে করাতে বলল হাজি আবদুল্লাহকে লক্ষ্য করে, আরেকটি কাজ করতে হবে। ভাইপার দ্বীপের এই জেলখানা পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। একটা নিউজ করতে হবে যে পুরাতত্ত্ব বিভাগ একদল সন্ত্রাসী গ্রুপকে এই জেলখানায় ঘাঁটি গাড়ার সুযোগ করে দিয়েছে। তাদের মধ্যেকারই সংঘর্ষে অমুক রাতে প্রায় ডজনখানেক মানুষ নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে এই নিউজ পত্রিকায় আনতে হবে। ধন্যবাদ আহমদ মুসা, ভালো বুদ্ধি বের করেছ। এটা করলে পুরাতত্ত্ব বিভাগ ও সন্ত্রাসী দল উভয় পক্ষেরই চাপের মধ্যে ফেলা যাবে, বলল হাজি আবদুল্লাহ। গঙ্গারামকে ধরে নিয়ে আহমদ মুসা চলতে শুরু করেছে। বলল, সরকারের যে ব্যক্তিটি সন্ত্রাসীদের সাথে জড়িত রয়েছে সেও বিব্রত বোধ করবে এবং পুরাতত্ত্ব বিভাগের পক্ষে সে কিছুটা সক্রিয় হয়ে উঠতে পারে। তাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এটা কাজেও আসতে পারে। সাংবাদিকদের মধ্যে কয়েকজন আমার খুবই ঘনিষ্ঠ, তাদের দিয়ে আমি নিউজটা করাতে পারবো। আহমদ মুসাদের পেছনে চলা শুরু করে বলল হাজি আবদুল্লাহ। আহমদ মুসারা বেরিয়ে এলো ভাইপার কারাগার থেকে। টেলিফোন করে মোবাইলটা কানে ধরে উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে সুষমা রাও।
সুষমা রাওয়ের পাশে শাহবানুও বসে আছে। টেলিফোনের ওপার থেকে আহমদ মুসার কণ্ঠ শুনতে পেয়ে সুষমা চিৎকার করে উঠল আনন্দে। ও ভাইয়া, 24 ঘন্টা হলো তোমার কোনো খোঁজ নেই। আমি কতবার টেলিফোন করেছি জানো? আমি খুব ব্যস্ত ছিলাম সুষমা, মোবাইল বন্ধ করে রাখতে হয়েছে। সরি, বলো, কোনো খবর আছে? শাহবানুরা কেমন? আমার পাশেই আছে শাহবানু, তুমি তাকেই জিজ্ঞেস করো কেমন আছে। খালাম্মা খুব ভালো আছেন। আর আমার আর কোনো খবর নেই ভাইয়া। আমি প্রতিটি সেকেন্ড মিনিট গুনছি আপনার কাছ থেকে ওর খবরের প্রতীক্ষায়। আমরা এগুচ্ছি সুষমা, আমার সাথী উদ্ধার হয়েছে। আমরা খবর পেয়েছি যার প্রতীক্ষা তুমি করছো তাকে রস দ্বীপে রাখা হয়েছে, কিন্তু বিশাল দ্বীপটির কোথায় রাখা হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। এটা তো বড় খবর ভাইয়া, ও জীবিত আছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় খবর। আবেগের উচ্ছ্বাসে কণ্ঠরুদ্ধ হয়ে গেল তার, থেমে গেল সুষমারাও। পাশে বসা শাহবানুর চোখ ছলছল করে উঠেছে। সে সান্ত্বনার হাত রাখল সুষমার কাঁধে। সুষমা নিজেকে সামলে নিয়ে আবার কথা বলল, সরি ভাইয়া, কি বললে তুমি? কোন দ্বীপে? রস দ্বীপে। সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না সুষমারাও, ভাবছিল। কপাল কুঞ্চিত তার। ওপার থেকে আহমদ মুসায় কথা বলে উঠল, কি হলো সুষমা, কথা বলছো না কেন? আহমদ মুসার এই কথাগুলো সুষমার কানে গেছে বলে মনে হয় না। একটা চিন্তার মধ্যে ডুবে থাকা অবস্থায় সে ধীর কণ্ঠে বলল, ভাইয়া, আজ আব্বার বেডরুমের পাশ দিয়ে আসছিলাম, তার মুখে রসদ্বীপের নাম শুনলাম। তিনি কাউকে বলছিলেন রসদ্বীপের ডিফেন্স গোডাউনে আছে, ওখানেই থাকবে। এই কথা তিনি কাকে কি ব্যাপারে বলেছেন আমি কিছুই জানি না। যেহেতু তার কথায় রসদ্বীপের নাম আছে, একটা জায়গারও নাম আছে, তাই তোমাকে জানালাম ভাইয়া। ধন্যবাদ সুষমা, তোমার আব্বার শীর্ষ দায়িত্বে। তিনি এখনকার সব কিছু না হলেও অনেক কিছু জানেন। তার সব কথাই গুরুত্বপূর্ণ। এই তথ্য আমাদের কাজে আসবে, বলল আহমদ মুসা। ওর সন্ধানে তো কাজে আসবে না, বলল সুষমা হতাশ সুরে। সেটাও বলা যায় না সুষমা। ছোট্ট একটা আলামত পর্বতসমান অপরাধ প্রমাণের মূল উৎস হয়ে দাঁড়ায়। কিন্তু এই তথ্যের কি সেই ভাগ্য হবে? হবে কিনা জানি না, তবে এই তথ্য থেকে একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। সেটা হলো রসদ্বীপের গোডাউনগুলো এখনও ব্যবহার করা হচ্ছে, অথচ আমরা সবাই জানি, দুনিয়া জানে, ওগুলো পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত। ঐতিহাসিক কীর্তি হিসাবে ওগুলো সংরক্ষণ করা হচ্ছে মাত্র। তোমার দেয়া তথ্যই এখন আমাদের বলছে ওর সন্ধান করার জন্যে সবগুলো গোডাউন চেক করতে হবে, বলল আহমদ মুসা। ধন্যবাদ ভাইয়া, সুষমা রাও বলল। হঠাৎ সুষমা রাওয়ের মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি সে আহমদ মুসা কিছু বলার আগেই বলে উঠল, একটা কথা ভাইয়া, বলে চুপ করল সুষমা রাও। কি কথা বলো, ওপার থেকে আহমদ মুসা বলল। ভাবছিল সুষমা রাও, বলল, থাক ভাইয়া, পরে বলবো। ঠিক আছে। তুমি কেমন আছো ভাইয়া? খুব শুনতে ইচ্ছা করছে তোমাদের উদ্ধার অভিযানের কাহিনী। অবশ্যই শুনবে একদিন, আহমদ মুসা বলল। থেমে আবার সে বলে উঠল, মেহমানদের সম্পর্কে তোমার আব্বা তো কিছু জানতে পারেনি না? এদিকে উনি আসেন না, আর উনি এটা জানেন না যে কেউ না কেউ সবসময় এখানে থাকেন। সুতরাং অস্বাভাবিকতা কিছু নেই, বলল সুষমা রাও। আল্লাহ ভরসা, আহমদ মুসা বলল। আমার কথা এখনকার মতো শেষ। তুমি শাহবানুর সাথে কথা বলো ভাইয়া। সব কথা তো হয়ে গেল, আর কি কথা বলবো? ওর কথা আছে ভাইয়া, টেলিফোন ওকে দিলাম, বাই, বলে সুষমা মোবাইল গুজে দিল শাহবানুর হাতে। বলো শাহবানু, বলল আহমদ মুসা। জি। শাহবানু আটকে গেল এটুকু বলেই। তুমি সুষমার সাথে ভালোই আছো, আম্মা কেমন আছেন? জি ভালো আছেন, উত্তর দিল শাহবানু। উনি খুব চিন্তা করেন না তো? তোমাদের কোনো অসুবিধা নেই তো? আহমদ মুসা বলল। সুষমা আম্মাকে চিন্তা করার সুযোগই দেয় না, আমরা খুব ভালো আছি। সুষমা তো অন্য কেউ নয়, প্রয়োজনের কথা তাকে বলবে। আমাদের প্রয়োজন আমরা বুঝার আগে সুসময় টের পেয়ে যাই, তাই চিন্তা করার আগে জিনিস এসে যায়, অনেকটা বেহেশতের মতোই। হাসল আহমদ মুসা, বলল, সুন্দর এক মেসাল দিয়েছ আহমদ মুসা, সুন্দর এক মেসাল দিয়েছ শাহবানু। খুশি হলাম তোমাদের খবর শুনে।
আর কোনো কথা আছে? জি না, বলল শাহবানু। সুষমা যে বলল তোমার কথা আছে, জিজ্ঞাসা আহমাদ মুসার। সুষমার কল্পনা বেশি, অনেক কথা অনেক চিন্তা তার যেন কোথেকে উড়ে মাথায় আসে। বুঝেছি, দুজনের মধ্যে কথার ঠেলাঠেলি চলছে। ওটা ভালো, ঠিক আছে, রাখছি, বাই। বাই, শাহবানু বলল। শাহবানু মোবাইল অফ করতে সুষমা জড়িয়ে ধরল শাহবানুকে, বলল, কোনো কথাই তো বললে না, মাঝখানে কল্পনাপ্রবণ বলে দোষ দিলে আমাকে। কি কথা বলবো? আসলেই কিছু কথা নেই, বলে শাহবানু সুষমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে পালালো। সুষমাও উঠে ছুটল তার পেছনে পেছনে। আলহামদুলিল্লাহ, সাইমুম সিরিজের 40 নম্বর বই এখানে শেষ হল। সাইমুম সিরিজের 41 নম্বর অর্থাৎ পরবর্তী বই আন্দামান ষড়যন্ত্র। আগামী বইটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।